বন্ধুরা, তোমরা যারা এসব একঘেয়েমি গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়েছ, তাদের জন্য নিয়ে এসেছি একদম খোলামেলা অডিও গল্প। এসব অডিও গল্পের ওয়েবসাইটের লিংক কমেন্ট দেয়া আছে, আর কিভাবে সাইট থেকে গল্প শুনবে সেটার টিউটোরিয়াল দেয়া হলো। সাইটে ঢোকার পরে এরকম বিজ্ঞাপন আসলে এখান থেকে কেটে দিবেন। যে গল্প শুনতে চান সেটাই ক্লিক করার পর যদি অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে ব্যাক বাটন চাপ দিতে হবে। তারপর আবার গল্পের উপর ক্লিক করতে হবে। তারপর এই জায়গা থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করার পর যদি আবার বিজ্ঞাপন আসে, তাহলে বিজ্ঞাপন এখান থেকে কেটে দিতে হবে। আমার শ্বশুরমশাইয়ের একটা পুরনো বাড়ি ছিল, যেখানে কয়েকজন পুরনো ভাড়াটে বহুদিন ধরে থাকতেন। নামমাত্র ভাড়ায় থাকলেও শ্বশুরমশাই কখনো তাড়া দেননি কাউকে। তিনি আর শাশুড়ি মা চলে যাওয়ার পর একমাত্র মেয়ে হিসাবে আমার স্ত্রী সেই বাড়ির মালিকানা পায়। স্বাভাবিকভাবেই বাড়ির খেয়াল রাখা আর মাসে মাসে ভাড়া তোলা, এই দায়িত্ব এসে পড়ে আমার ওপর। আমি ২-৩ মাস পর পর গিয়ে ভাড়াটেদের সঙ্গে দেখা করতাম, গল্পগুজব করতাম আর ভাড়া নিয়ে ফিরতাম। এই কয়েকবার যাওয়া আসার মধ্যে বেশিরভাগ ভাড়াটের সঙ্গেই একরকম আত্মীয়তা হয়ে যায়। তবে ৩ জন ভাড়াটে সদস্য ছিল যাদের আলাদা একটা আন্তরিক টান অনুভব করতাম: বিপাশা বৌদি, অরুণিমা বৌদি আর রমা কাকিমার মেয়ে সঞ্চিতা। এরা সবাই বয়সে অপেক্ষাকৃত তরুণ। বিশেষ করে সঞ্চিতা মাত্র ২৪ বছর বয়স, কিন্তু স্বভাব চরিত্রে বেশ পরিণত। সঞ্চিতা দারুণ চা বানায়। ওর হাতের চা না খেয়ে আমি কখনো ফিরি না। এক এক দিন ও যখন চায়ের কাপটা আমার হাতে দেয়, ওর হালকা হাসি আর চুপচাপ চোখের দিকে তাকিয়ে থাকা কোনো কারণে মনটা একটু অন্যরকম হয়ে ওঠে। কিছু বলি না, শুধু এক চুমুকে চা খেয়ে নিই। বিপাশা বৌদি একটু আধুনিক ধাঁচের। বাড়ির ভেতর সবসময় একটা ঢিলেঢালা নাইটি পরে ঘুরে বেড়ান, যেন কারো তোয়াক্কা করেন না। আমি যখন ওনার ঘরে ঢুকি, উনি পাশে বসে ভাড়া গুনে হাতে তুলে দেন। আলগা হাসি দিয়ে বলেন, আজ একটু দেরি হয়ে গেল গো, কিছু মনে করো না। আমি কিছু বলি না, কিন্তু তার উপস্থিতি বেশ নজরকাড়া। অরুণিমা বৌদি একটু গম্ভীর ধরনের, তবে মনটা নরম। ওনার স্বামী বাইরের শহরে কাজ করেন, মাসে একবার মাত্র বাড়ি আসেন। যখন আমি ভাড়া তুলতে যাই, বৌদি সাধারণত শাড়ি পরে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় আঁচলটা গুছিয়ে রাখতে পারেন না ঠিকঠাক। আমি চুপচাপ মাথা নিচু করে থাকি, কিন্তু উনি হয়তো টের পান আমি একটু অস্বস্তিতে পড়ে যাই। উনি তখন মুচকি হেসে বলেন, চা খাবে ১ কাপ? আজকে কেউ বাড়ি নেই, আমি একা। একদিনের কথা, আমি গিয়েছি ভাড়া তুলতে। বৌদি একা ছিলেন। বললেন, আজ টাকাটা দেওয়া হচ্ছে না, পরে একদিন এসো। আমি বললাম, ঠিক আছে, পরের বার এসে নিয়ে নেব। কথা বলতে বলতেই হালকা গল্পে আমরা ঝুঁকে পড়ি। জানালা দিয়ে রোদ আসছে, ঘরটা একটু শান্ত, আর ওনার গলার স্বরে একটা আলাদা কোমলতা কাজ করছিল। আমি আর বাড়িয়ে কিছু বলিনি, শুধু চা খেয়ে উঠে এসেছি। একটু সময় পরেই অরুণিমার শাড়ির আঁচলটা ধীরে ধীরে একপাশে সরে গেল, আর ব্লাউজের সামনের কাপড়টা একটু হেলে পড়ে খানিকটা আলগা লাগল। আমি না চাইতেও তাকিয়ে পড়েছিলাম, চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না। অরুণিমা সেটা ঠিকই বুঝে নিল। মুখে হালকা এক দুষ্টু হাসি এনে বলল, সমর, বাড়ি ভাড়া দিতে পারো বা না পারো, আমি তোমায় খালি মুখে ফিরাবো না। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে। আর একটা কথা, তুমি যখন আমার বয়সী, তখন বৌদি না বলে শুধু অরুণিমা ডাকলে যেন বেশি ভালো লাগে। আমি একটু থেমে হেসে বললাম, মানে? সে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, যেটা ভাবছ সেটাই বলেছি, ভয় পেও না, আমি রাগ করব না। তার কথায় আমি থতমত খেয়ে গেলাম। বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। আচমকা ওর আঁচলটা একেবারে নিচে পড়ে গেল, কিন্তু আশ্চর্যভাবে অরুণিমা সেটা তোলার কোনো চেষ্টাই করল না। আমি অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলতে চাইলেও পারলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে ও বলল, তুমি চাইলে এটা তুলে দিতে পারো, এতে তো কোনো ক্ষতি নেই, বরং সাহায্যই হবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। মনে হচ্ছিল কিছু একটা বলার দরকার ছিল, কিন্তু গলা দিয়ে কিছু বেরোচ্ছিল না। আমি দাঁড়িয়েছিলাম, আর অরুণিমা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এইভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, ভয় পাচ্ছ নাকি? আমি কিন্তু ঠিক তোমার মতোই একজন মানুষ, একটু মনের কথা শেয়ার করতে চাইছি মাত্র। আমি মাথা নাড়লাম না। ভয় পাইনি ঠিক, কিন্তু কিছুটা অস্থির লাগছিল। ওর পাশে গিয়ে বসলাম। অরুণিমা তখন একটু ধীরে বলল,
তুমি জানো, আমার স্বামী অনেক দূরে চাকরি করে। মাসে একবার আসে, তাও 2-1 দিনের বেশি থাকে না। বাকি সময়টা আমি একা, কোনো কথা বলার মানুষ নেই। নিজের শরীর মন দুটোই চুপ করে পড়ে থাকে, আর এই নীরবতা খুব কষ্টের। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। ওর চোখে যেন একটা চাপা অভিমান ছিল। তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো, অরুণিমা বলল, তাহলে বুঝবে সব নারীর দরকার শুধু স্পর্শ না, দরকার কারো মনোযোগ, আদর, যত্ন। আমি তো তোমার কাছ থেকে কোনো বড় কিছু চাইছি না, শুধু চাই কেউ একটু আমাকে মানুষ হিসেবে দেখুক, অনুভব করুক। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে ওর পাশে বসে রইলাম। চারপাশে নীরবতা। জানালার বাইরে তখনও বাতাস বইছে। অরুণিমার কণ্ঠে হালকা কাঁপুনি, কিন্তু চোখে ছিল একরাশ আন্তরিকতা। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম, কোনো কথা বললাম না, তবু যেন অনেক কিছু বলা হয়ে গেল। সেদিন বিকেলের পর থেকেই আমার আর অরুণিমার সম্পর্কটা যেন এক অদ্ভুত জায়গায় পৌঁছে গেছিল। আমরা পরস্পরের কাছে একরকম স্বস্তি খুঁজে পেতাম। শারীরিক আকর্ষণ হয়তো ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল একে অপরকে বোঝার চেষ্টা। আমি প্রায়ই সন্ধ্যার পর ওর ঘরে গিয়ে বসতাম, একটা চা, একটু গল্প, আর মাঝে মাঝে নীরবতা। একদিন সন্ধ্যায় হঠাৎ অরুণিমা ফোন করে বলল, কি গো সমর, আমাকে একেবারে ভুলেই গেলে? এদিকে মনটা খুব অস্থির হয়ে আছে, একা একা ভালো লাগে না। ওর গলায় কেমন যেন টান ছিল। আমি দেরি না করে সেদিনই চলে গেলাম। ঘরে ঢুকে একটু চমকে উঠলাম। অরুণিমার পাশে বসেছিল তার বান্ধবী বিপাশা, যাকে আমি আগেও কয়েকবার দেখেছি। দুজনেই খুব স্বাভাবিকভাবে বসেছিল, কিন্তু তাদের চোখে মুখে একটা চাপা উত্তেজনা কাজ করছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। আমার দিকে তাকিয়ে অরুণিমা মুচকি হেসে বলল, আজ তো আমি একা নই, আমার একমাত্র সত্যিকারের বান্ধবীকেও আজ ভাগ করে নিতে চাই তোমার সাথে। মানে, ও আজ একটু ভালো সময় কাটাতে চায়। বিপাশাও একা থাকে, অনেক অভাব থাকে মনে। আমি একটু থমকে গেলাম, কিন্তু ওদের হাসি মুখ দেখে বুঝলাম কোনো জোর জবরদস্তি নয়, এ যেন একসাথে কিছু ভাগ করে নেওয়ার মতো। ঘরে বাতাসটা ভারী লাগছিল। আমি চুপচাপ গিয়ে বসতেই অরুণিমা আমার হাত ধরে বলল, ভাড়া তো আগেই মাফ করেছিলে, কিন্তু তুমি যে আমাকে কিছু দিয়েছিলে সেই দিন, সেটার কথা আজও মনে পড়ে। সেই ভালোবাসা, সেই যত্ন, ওটা পেলে ভাড়ার দরকারই পড়ে না। বিপাশা একটু লাজুক গলায় বলল, আমিও কিন্তু চাই কেউ আমাকে একটু সময় দিক, কিছু অনুভব করুক। আমি কাউকে খুব বেশি চাই না, শুধু চাই কেউ যেন আমায় গুরুত্ব দেয়, পাশে থাকে। আমি অবাক হয়ে গেলাম। দুটি নারীর মুখে এমন সরল কথা, কোনো শারীরিক ভাষা ছিল না, ছিল শুধু চাওয়ার অভিমান। তাদের পাশে বসে আমি অনুভব করলাম এ সম্পর্কটা কোনো খেলাধুলা নয়, এ একরকম চাপা না বলা অনুভব, যেটা বুকের ভেতর জমে থাকে। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে। আমি ওদের দিকে তাকিয়ে শুধু বললাম, আমি এখানে আছি, কথা দিতে পারি, তোমাদের কেউ একা থাকবে না। তারপরের সময়টা ছিল নিঃশব্দে ভরে যাওয়া। কেউ কোনো কিছু স্পষ্ট করে বলল না, কিছু প্রকাশ করেও যেন অনেক কিছু প্রকাশ হয়ে গেল। বন্ধ দরজার ভেতরে আমরা তিনজন বসেছিলাম, নিঃশব্দ, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত শান্তি আর গরম হাওয়া বইছিল। বিপাশা হেসে বলল, সমর, আজ একটু আমার কথা শোনো। আমি চাই তুমি প্রথমে আমার কাছ থেকে একটু সময় নাও। আমি ওরকম কিছু চাইছি যেটা শুধু আমাদের দুজনের মাঝে বোঝাপড়া। আমি ওর কথায় মুগ্ধ হয়ে বসে রইলাম। একটু সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে একে অপরের অনুভূতি বুঝে নিতে লাগলাম। আমাদের মাঝে একটা অদ্ভুত সঙ্গতি কাজ করছিল। অরুণিমাও পাশ থেকে একটু হাসি দিয়ে বলল, সমর, আজ আমরা তিনজন একটু কাছাকাছি হব, সবাই মনের কথা শেয়ার করব, যাতে কেউ একা না পড়ে। আমরা তিনজন মিলেমিশে অনেকক্ষণ কথা বললাম, মায়া করলাম, আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। সব কথা না বলে শুধু চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করলাম। সেই সন্ধ্যায় বন্ধ ঘরের ভিতরে একটা শান্তি, একটা কোমলতা ছিল, যা কথায় প্রকাশ করা কঠিন। আমরা শুধু ছিলেন তিনজন একসাথে, মানসিক বন্ধন গড়ে উঠছিল।
10 মিনিট বিশ্রাম নেবার পর আমি আবার অরুণিমার পাশে গিয়ে বসলাম। ওর সঙ্গে সময় কাটানোর মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি আর আরাম খুঁজে পাচ্ছিলাম। ওর চোখে যে মায়া, সে মায়ায় আমি নিজেকে হারিয়ে ফেলতে চাইছিলাম। ওর হাসি, কথা আর ছোট ছোট স্পর্শ সবকিছু মিলিয়ে একটা গাঢ় সম্পর্কের সূত্র তৈরি হচ্ছিল। অরুণিমা বলল, সমর, আজ একটু সময় আমাকে দাও, কিছু কথা বলবো তোমার সঙ্গে, যা আমাদের আরও কাছাকাছি নিয়ে যাবে। আমি ওর কথা শুনে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আমার মনে হচ্ছিল ওর কথাগুলো এমন, যা শুনে জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। আমরা দুজনে একসাথে বসে অনেকক্ষণ নীরব থেকেও অনেক কিছু বুঝতে পারছিলাম। ওর হাতে আমার হাত রেখে, চোখে চোখ রেখে আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছিল, যা কথায় বলা সম্ভব না। সময় যেন থেমে গেল, শুধু আমরা দুজনেই ছিলাম। অরুণিমার গলার স্বর ছিল কোমল আর মন ছুঁয়ে যাওয়ার মতো। সে বলল, সমর, এই সময়গুলো খুব মূল্যবান। আমাদের জীবন যতই ব্যস্ত হোক, এসব মুহূর্তে আমরা একে অপরকে অনুভব করতে পারি, সেটা খুব দরকার। আমি এক প্রকার আত্মবিশ্বাসে ভরে উঠলাম। জানলাম ওর পাশে আমি ভালো আছি। ওর মৃদু হাসিতে ছিল এক ধরনের বিশ্বাস, যেটা আমাকে নতুন শক্তি দেয়। আমি বুঝতে পারছিলাম, শুধু কথা বলা নয়, এই সম্পর্কটা মানসিক বন্ধন, যেখানে বোঝাপড়া আর সম্মান মুখ্য। বিকেলটা ছিল এমন, যখন শব্দ কম, অনুভূতি বেশি ছিল। আমরা দুজনেই জানতাম, এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে আমাদের ভবিষ্যতের একটা রং লুকিয়ে আছে। আমাদের জীবন হয়তো অনেক সমস্যায় ভরা, কিন্তু এই সম্পর্ক আমাদের শান্তি দিচ্ছে। সেই সন্ধ্যায় আমি অনুভব করেছিলাম, জীবনের সুখ আসলে বড় বড় কথা নয়, ছোট ছোট এই অনুভূতিগুলোই আসল সুখ। অরুণিমার পাশে বসে থাকা, ওর কথা শোনা, ওর হাসি দেখা, এই সবই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু আমার মনে ছিল অনেক আশা আর স্বপ্ন, যা ওর সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা দুজনেই বুঝেছিলাম, জীবনের এই খুশির মুহূর্তগুলো ধরে রাখা খুব জরুরি। সেই সন্ধ্যার আলো নরম, আর বাতাসে একটু ঠান্ডা ভাব ছিল। আমরা তিনজন, আমি, অরুণিমা আর বিপাশা একসঙ্গে বসেছিলাম, চুপচাপ সময় কাটাচ্ছিলাম। কথা না হয়তো খুব বেশি বললাম না, কিন্তু আমাদের চোখে চোখ রেখে বোঝাপড়া ছিল গভীর। জীবন কত কঠিনই না হোক, এই মুহূর্তগুলো যেন একটু শান্তি আর ভালোবাসা নিয়ে আসে। আমাদের মধ্যে সেই দিন একটা অদ্ভুত বন্ধন গড়ে উঠেছিল, যা শুধু বয়ানের মাধ্যমে বোঝানো যাবে না। সেটা ছিল বিশ্বাস, ছিল মায়া, আর ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। জীবনের ঝড় কিংবা পরীক্ষায় আমরা হয়তো হারিয়ে যাব, কিন্তু এই সম্পর্ক আমাদের পথ দেখাবে, মন শক্ত রাখবে। জীবন যেমনই হোক, আমরা তিনজন একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। বুঝলাম, সত্যিকারের সুখ কোনো বহুল আলোড়িত ঘটনা নয়, বরং ছোট ছোট ভালো মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে একটা হাসি, এক টুকরো সময়, আর এক একজনের জন্য খোলা মন। আমার মনে হলো, এই গল্প শেষ নয়, বরং নতুন কোনো যাত্রার শুরু, যেখানে থাকবে ভালোবাসা, বিশ্বাস আর অম্লান বন্ধুত্বের বন্ধন। আর আমি জানি, এই বন্ধনই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। তাই সেই সন্ধ্যা থেকে আমি ঠিক করলাম, যতই জীবনের পথ কঠিন হোক, আমরা একসাথে থাকব, একে অপরকে বুঝব, আর একে অপরের সুখে আনন্দ পাব।